আগে বিয়ে হোক, তারপর হয় তুমি করে বলবো। বিয়ের আগে তুমি বলা, এটা কেমন দেখায় না? হুম। দুজনে বেশ বিভিন্ন কথায় মশগুল হলো। ব্যক্তিগত বিষয়। সানজিদা খান সবার সন্ধ্যার নাস্তা করার শেষ দেখে ভ্রুকুচকে ওপরের দিক তাকালো। সে কখন যুথিকে নাস্তা করতে ডাকলো, এখন পর্যন্ত নিচে আসার নাম নেই। উনি খাবার প্লেটটা ঢাকতে ঢাকতে আবারও ডাকলেন। মৌ খেতে আসছে না কেন তুমি? রাতের খাবার সন্ধ্যার খাবার কি একসাথে খাবে নাকি? যুথি ওর রুমে এলোমেলো ভাবে শুয়ে, গরমের উত্তাপে ওর প্রায় নাজেহাল অবস্থা। ফর্সা মুখশ্রী কেমন লালচে হয়ে আছে, দেখে মনে হচ্ছে কেউ হয়তো মরিচ গুঁড়া লাগিয়ে দিয়েছে। সাথে সাথে টপ টপ করে ঘাম তো আছেই। তাই তখন সানজিদা খানের ডাক শুনলেও খেতে যায়নি। এখন আবারও সানজিদা খানের পরপর ডাক শুনে যুথি উঠে বসে নিচে যাওয়ার জন্য। যুথি ওড়না দিয়ে ঘাম মুছতে সিঁড়ি বেয়ে নেমে আসছে। সবাই ওর দিকে তাকালো। যুথি টেবিলের কাছে আসতেই সানজিদা খান ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে বললেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর বলো না। এটা বলে জোরে নিঃশ্বাস ফেলে একটু জোরেই বলল, ডিয়ার গরম, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তাই তুমিও আমাকে ছেড়ে চলে যাও। যুথির এমন উদ্ভট কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। ততক্ষণে আরিশও বাড়িতে ঢুকছিল। তখন যুথিকে টেবিলের কাছে দেখে সোজা ওর কাছে গিয়ে ওকে কোলে নিয়ে সবার সামনে দিকে হাঁটতে হাঁটতে সানজিদা খানকে গম্ভীর কণ্ঠে বলল, মৌকে নিয়ে গেলাম। কিন্তু ও তো নাস্তা করেনি। রুমে পাঠিয়ে দাও। আরিশ যুথিকে হঠাৎ এভাবে কোলে নিতে যুথি ওর থেকে ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করে অস্থির কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে, যাব না আমি আপনার সাথে। জানি তো, ঘাড় তার আমি করবি, তাই তো বলে নয় ডিরেক্ট কোলে নিয়ে যাচ্ছি। এই বলে আরিশ বাচক টিপ দিল। আরিশ ওকে নামাচ্ছে না বলে যুথি ওর বুকে হাত ছাপড়িয়ে বলল, শুনতে পাননি? আমি আপনার সাথে যাব না, নামান আমাকে। আরিশ যুথির কথায় পাত্তা না দিয়ে ওকে চুমু দেখিয়ে রুমের দিকে যেতে যুথি বলল, আপনার রুমে যাব না। রুমে না গেলে হবে কিভাবে বেবি? আস্তাক ফিরুল্লাহ। তুমি আস্তাক ফিরুল্লাহ বলছো কেন জান? রুমে না গেলে সবার সামনে বসে কি হবে? যুথি আরিশের এমন নির্লজ্জ মার্কা কথাই ওর কোল থেকে নামার জন্য আরো ছটফট শুরু করলো। আরিশ তার মৌকে এভাবে ছটফট করতে দেখে বাঁকা হেসে খুব যত্নে কোলে আঁকড়ে রুমে এসে যুথিকে বাচ্চাদের মতো করে ওকে নিয়ে পিছনভাবে বিছানায় শুয়ে বুকের মধ্যে আঁকড়ে ধরে চোখ দুটো বন্ধ করে শান্তির নিঃশ্বাস ফেলল। তার এখন ভীষণ মানসিক শান্তি লাগছে এই নরম তুলতুলে শরীরটাকে বুকে আঁকড়ে ধরতে পেরে। এই 3 দিন যে এই ছোট্ট শরীরটাকে একটা বারও ছুতে পারেনি, কাছ থেকে দেখতে পারেনি, এতে তার ভীষণ অস্বস্তি হচ্ছিল। এখন তার শান্তি লাগছে। আরিশ এসব ভেবে একটু ঝুঁকে যুথির মাথায় চুমু খেয়ে বলল, ঠিক যতটা শান্তি তোর মুখের দিক তাকালে আমি পাই, ঠিক তার চেয়েও বেশি তোকে বুকে আগলে নিয়ে পাই। যুথি আরিশের বুকে আবদ্ধ হয়ে গত দিনের অভিমান ভুলে আরিশের বুকের মধ্যে আরো আবদ্ধ হয়ে কাতর কণ্ঠে বলল, যাকে ভালোবাসেন না তাকে বুকে নিয়ে শান্তি কেন পান? আরিশ যুথির কথা শুনে মুখ টিপে হেসে গুরুতর কণ্ঠে বলল, ও, ভালোবাসি না বলে এই দূরত্ব? তাহলে চল তোকে একটু ভালোবাসি। যুথি আরিশের এমন কথা শুনে ওর বুক থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে বলল, অসভ্য পুরুষ লোক, ছাড়ুন আমাকে। এই তো বললি আমি তোকে ভালোবাসি না, তাই তো একটু আদর ভালোবাসা করতে চাইছি। এই বলে যুথিকে টেনে ওর মুখের কাছে তুলতে যুথি আরিশের পরপর এমন কথায় ও কাজে ওকে ঠেলে সরাতে চেয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আপনাকে কেমন কেমন যেন লাগছে। আমি বরং এখান থেকে যাই। আ উস, শুধু এতটুকু শব্দ শোনা গেল। পর মুহূর্তে আরিশ ওর ঠোঁট দুটো ওর ঠোঁটের সাথে মিশিয়ে যুথির হাত দুটো বিছানার দুপাশে চেপে ধরে নিজের কাজে ব্যস্ত হলো। যুথি আরিশের কর্ম বুঝতে পেরে ছাড়া পেতে ছোটাছুটি করতে আরিশ গোনা 2-3 মিনিট চুমু খেয়ে ওকে ছেড়ে বুকের সাথে চেপে ধরতেই দুজনই ঘন ঘন সে শ্বাস নিতে লাগলো। যুথি স্বাভাবিক হতে লজ্জায় আরিশের বুকে মুখ লুকালো, ঠিক ততটা যতটা ঘনিষ্ঠ হলে একজন মানুষ আর একজন মানুষের ভিতরে ঢুকে যেতে চায়। আরিশ যুথিকে ওর বুকের সাথে এতটা মিশে যেতে দেখে কানের কাছে মুখ নিয়ে মিলিয়ে শাক্ত কণ্ঠে বলল, তুই যেভাবে আমাকে চেপে রেখেছিস, এখন আমি কিনা কন্ট্রোল হারিয়ে বাসর করে ফেলি। আরিশ কথাটা বলতে যুথি ঘন নিঃশ্বাস ফেলে পিছন থেকে আরিশের টি শার্টটা খামচে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
চুপ করুন। আপনি আমি আপনার এমন কথা নিতে পারছি না। আরিশ যুথির কথায় তেমন পাত্তা দিল না, বরঞ্চ নিজের কাজে ব্যস্ত হতে যুথির ঘাট থেকে শুরু করে মুখমণ্ডলীতে শব্দহীন চুমু দিতে শুরু করলো। আস্তে আস্তে আরিশ যুথির নরম পেটে জামাটা একটু সরিয়ে হাত রাখতে যুথি ভয়ে কেঁপে উঠে নড়াচড়া করলো। তবে আরিশ ওর কোনো কথাই থামছে না দেখে, পাশাপাশি এতটা ঘনিষ্ঠ হতে দেখে যুথি ভয়ে ফুপিয়ে কেঁদে উঠতে আরিশ ওর মনোযোগ হারায়। অতপর মাথাটা ঝাঁকা মেরে উঠে বসে, কন্ট্রোল হারানোর মতো মাথায় হাত দিয়ে বুলাতে বুলাতে শ্বাস নিতে নিতে গভীর কণ্ঠে বলল, আমার কষ্ট হচ্ছে বউ, হয়তো আবার নয়তো আমার সামনে থেকে এক্ষুনি যা। এই বলে ঘন ঘন শ্বাস নিতে লাগলো, নিজেকে কন্ট্রোলে ফিরিয়ে আনতে। যুথি আরিশকে ওর থেকে সরতে দেখে উঠে বসে একই রকম ফুপিয়ে কাঁদতে লাগলো। এমন অনেকক্ষণ যেতে আরিশের কোনো সারা শব্দ না পেয়ে যুথি বিছানা থেকে নেমে চলে যেতে নিলে আরিশ ওর হাত ধরে ওর পিঠ ওর বুকের সাথে মিশিয়ে কোলের মধ্যে আবদ্ধ করে ওর দু হাতে ওকে জড়িয়ে নিয়ে ঘাড়ে মুখ ঠেকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল। চলে যাচ্ছ? আরিশ যুথিকে চুপ থাকতে দেখে আরেকটু শক্ত করে ওর সাথে চেপে ধরে অসহায় কণ্ঠে বলল, বউ, তোকে একটু আদর কিংবা ছুঁয়ে দিলে তুই কি খুব বেশি ব্যথা পাবি? আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে মৌ। মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা তোকে হালালভাবে আবার করেও ছুঁতে না পারা। একটু অনুমতি দে তোকে ছোঁয়ার, তোকে আদর করার। আমি আর পারছি না মৌ, এই দূরত্ব বয়ে চলতে। যুথি তখনও আরিশের ভয়ে চুপ করে নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে। বারবার আরিশকে ফিরিয়ে দেওয়া মানে আরিশ যদি জোর করে কোনো কিছু করে বসে, এসব ভেবে ভয়ে আবারও জোরে ফুঁপিয়ে কেঁদে উঠল। যুথির এমন ফোপানো কান্না দেখে আরিশের মেজাজ চাঙ্গে ওঠে। আরিশ যতবার এই মেয়ের সাথে বনিবনা করতে চায়, ঠিক ততবার এই মেয়ে ফ্যাত ফ্যাত করে কান্না করবে, আর নয় তার যেটা পছন্দ না সেটাই করবে। আরিশ ওর কান্না নিতে না পেরে ওকে ওর থেকে ছাড়িয়ে ঠাটিয়ে বাগালে থাপ্পড় দিয়ে বাহু চেপে দাঁত কিরমির করে বলল, সমস্যা কি তোর? তোকে মারছি না কামড় দিয়েছি? এভাবে মরা কান্না জুড়ে দিয়েছো কেন? যুথি আরিশের দাবাং মার্কা থাপ্পড় খেয়ে কান্না ভুলে নিচের দিকে তাকিয়ে ফোঁপাতে লাগলো। যুথিকে ফোঁপাতে দেখে আরিশের দাউ করা রাগ যেন জ্বলন্ত আগুনে পরিণত হলো। কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে যুথির গায়ের ওড়নাটা টান দিয়ে খুলে সেটা মুড়িয়ে ওর হাত দুটো বেঁধে বিছানায় ধাক্কা দিয়ে উঠে বারান্দায় চলে গেল। আরিশকে বারান্দায় চলে যেতে দেখে যুথি বাঁধন খোলার চেষ্টা করলো, তবে এত শক্ত বাঁধন কি আর এতটুকু মানুষ খুলতে পারে? না, একদমই পারে না। প্রায় আধা ঘন্টা সময় অতিবাহিত হতে আরিশের মাথাটা একটু ঠান্ডা হতে রুমে এসে দেখে তার বাচ্চা বউ বাঁধা অবস্থায় ঘুমে গদগদ হয়ে হা করে শ্বাস করছে। আর একটু ভালো করে তাকাতেই খেয়াল করলো মুখ হা করে থাকায় মুখ থেকে লালাবুকু বেয়ে পড়ছে। যুথির এমন ঘুমানো স্টাইল দেখে আরিশ ঠোঁট কামড়ে হাসলো। কে বলবে এই মেয়ে জগন্ত অবস্থায় কতটা নেশাক্ত, একজন তাগড়া যুবককে নাড়িয়ে তুলতে সক্ষম। আরিশ সেটা ভেবে ওর কাছে গিয়ে হাতে পায়ের বাঁধন খুলে ঠিকভাবে শুইয়ে দিয়ে মুখের দিকে তাকাতে ওর মনে হলো হয়তো তার কাছেই তার মৌ এতটা সুন্দরী, এতটা নিষ্পাপ, কারণ সে তো সেই ছোট্ট থেকেই এক নারীকেই আসক্ত, দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি। তাহলে সে বুঝবে কিভাবে অন্য রমণী দেখতে কেমন? হয়তো তার মৌকে অন্য কারো কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু তার কাছে তার মৌকে সব থেকে সেরা। তার প্রিয় মানুষ, তার বক্ষ পিঞ্জিরার ভালোবাসা, তার শ্বাস নিঃশ্বাস সবকিছুই তো এক নারীতেই আটকে। আর সেই সব ভেবে যুথির মুখে লালা মুছে দিয়ে গালে হাতটা বুলিয়ে দিল। এই তো কিছুক্ষণ আগে এখানেই থাপ্পড়টা মেরেছিল। অতঃপর আরিশ লালচে হয়ে থাকা গালটাই চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে গেল, বাহির থেকে দরজাটা নক করে। সময়টা রাত 9টা 7 মিনিট। অফিস থেকে বাসায় ফিরলেন বাড়ির দুই কর্তা ও রাফিদ। সাময়িক ছুটির জন্য সবার কাজ যেন কমছেই না। যদিও বাইরের অফিসের কাজ গোছানো হয়ে গেছে, সেখানে আর 6 মাসে না গেলেও সমস্যা নেই, কারণ সাইফুল খান সেখানে সব কাজ মোটামুটি দেখভাল করে আজকে ফ্লাইটে উঠছেন। উনি ফ্লাইটে উঠে ভাইদের জানিয়ে দিয়েছেন ওনার আশ্বাসে বাকি দুই ভাই সন্তুষ্ট হলো। ওনারা ক্লান্ত শরীর নিয়ে বসার ঘরে সোফায় শরীর এলিয়ে দিতে ওনাদের ঠান্ডা পানি খেতে দিলেন লিমা খান।
সানজিদা খান ও মোমেনা খান খাবার টেবিল সাজাচ্ছেন। মেহজাবিন খান তরকারিগুলো একে একে বাটিতে বেড়ে দিচ্ছেন। এমন সময় আরিশও সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তখন সাফওয়ান খান, মাহমুদ খান ও রাফিদকে এক জায়গায় দেখে না দেখার মতো করে সানজিদা খানের কাছে গিয়ে বলল, খিদে পেয়েছে আম্মু, খেতে দাও। সানজিদা খান ছেলের দিক তাকিয়ে মুচকি হেসে বললেন, বুঝতে পেরেছি মা, তুমি খাবারটা নিয়ে রুমে গিয়ে কথা বলো। খাবার সবার জন্য রেডি করছি। তোমার বাবা চাচু এখন এলো তো, ওনারা ফ্রেশ হয়ে এলেই দিয়ে দেবো। আরিশ ওর মায়ের কথায় দ্বিতীয় উত্তর না করে একটা প্লেট নিয়ে তাতে খাবার বেড়ে সামান্য তরকারি নিয়ে প্লেট হাতে নিয়ে চলে যেতে নিলে পিছন থেকে সাফওয়ান খান বললেন, আরিশ বাবা, তোমার সঙ্গে আমার কথা ছিল। আরিশ শুনল তার বাবার কথা, তবে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তৎক্ষণাৎ বলল, আপনার সাথে আমার কোনো কথা নেই। সাফওয়ান খান হতাশ হলেন, তবে হাল ছাড়লেন না। আরিশের যাওয়ার দিক তাকিয়ে কড়া কণ্ঠে বললেন, আমি তোমার বাবা হই। 7 বছর আগে বাবার সাথে সেই ইগো ধরে রাখা মানায় না। বাবা তো তোমাকে ভালোবাসি। আরিশের পা ততক্ষণে থমকায়। অতপর ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকালো। আরিশ সানজিদা খানের দিকে তাকাতেই উনি ওপর নিচ মাথা নেড়ে আশ্বাস দিলেন বাবার সাথে কথা বলার। আরিশ মায়ের ইশারায় কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে আবারও রুমের দিকে চলে যেতে নিলে সাফওয়ান খান ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ালেন ছেলের ইগো ভাঙানোর জন্য। কারণ তিনি জানেন তার ছেলে ভাঙবে তবু মজ খাবে না। উনি নিজে গিয়ে ওনার ছেলেকে যতক্ষণ পর্যন্ত বুকে না জানাবেন ততক্ষণ পর্যন্ত ওনার ছেলের ইগো কমার নয়। যদিও আরিশ এসব পছন্দ করে না, তবু একবার চেষ্টা করতে ক্ষতি কি? যত হোক বাবা তো। এসব ভেবে উনি আরিশের সামনে দ্রুত পায়ে গিয়ে দাঁড়িয়ে বললেন, তোমাকে কি বললাম? সাফওয়ান খান সামনে দাঁড়াতে আরিশ ভুর কুচকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে উনি আরিশকে টেনে বুকের সাথে জড়িয়ে বাঁধ ভাঙা কণ্ঠে বললেন, এত ইগো কোথায় রাখো বাবা? আজ দেশে ফিরলে 2 মাস 3 মাস হতে চললো, কিন্তু বাবার সাথে একটাও কথা বললে না। এতটুকু বলে থেমে আবার বললেন, তোমার যেমন ময়ের সঙ্গে কথা না বললে ভালো লাগে না, তেমন তুমি আমার সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না। আমি মানছি সেদিন আমার পদক্ষেপটা ভুল ছিল, কিন্তু তোমার অন্যায়টাও তো তীব্র ছিল। সাফওয়ান খান ছেলেকে জড়িয়ে এত কথা বলতেও উনি খেয়াল করলেন আরিশ ঠিক আগের মতো প্লেট হাতে নিয়ে গভীর ভঙ্গিমা নিয়ে দাঁড়িয়ে আছে, না ওনাকে সরিয়ে দিচ্ছে আর না গম্ভীরতা ভেঙে কিছু বলছে। এতে উনি বেশ হতাশ হন। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু সাফওয়ান খান এই কথাটা উপড়ে ফেললেন। ছেলেকে এখনো একইভাবে দেখে ওনার চোখ দুটো টলটল করে পানি জমলো। অতপর উনি ভাঙা কণ্ঠে বললেন, তুমি দেশে ফিরে মৌকে বিয়ে করবে, করে নিয়েছ, আমরা মেনে নিয়েছি। তুমি বলেছ মৌ তোমার রুমে থাকবে, তুমি তোমার রুমে রেখেছ, আমরা মেনে নিয়েছি। তাহলে তুমি আমার সাথে কেন কথা বলছো না? তুমি যে আমার একমাত্র সন্তান, তুমি যে আমার সাথে কথা বলো না, এটা আমি মেনে নিতে পারি না বাবা। সাফওয়ান খানের ভাঙা কণ্ঠ শুনে আরিশের মনটা কিছুটা হলেও গলে আসে। অতপর বাবার পিঠে হাত রেখে বলল, কাঁদবে না আব্বু, আমি চলে এসেছি তো। আজ 7 বছর 3 মাস পর ছেলের মুখে আব্বু শুনে সাফওয়ান খান আবেগে প্রফুল্ল হয়ে সবাইকে চিল্লিয়ে বললেন, তোমরা শুনেছ? শুনেছ তোমরা? আমার আয়ুষ আমাকে আব্বু ডেকেছে। এর থেকে খুশি আর কি হতে পারে? সাফওয়ান খানের চিল্লানো কথায় নিচে সবার মুখে মুচকি হাসি ফুটল। সবাই এটাই চেয়েছিল বাবা ছেলে যেন আগের মতো এক হয়। সাফওয়ান খান নিচে সবাইকে একবার দেখে আরিশের বাহু ধরে কণ্ঠে আত্মবিশ্বাস এনে বললেন, বাবা ছেলে এক, তো কি করবে সমাজ? হুম। আরিশ আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে হেঁটে রুমে চলে গেল। আরিশ চলে যেতে উনিও ফ্রেশ হতে রুমে চলে গেলেন। সানজিদা খান খাবার টেবিলে সবার খাবার দিতে সেখানে ছোট বড় থেকে সবাই বসে পড়লো খাবার খেতে। সেখানে রোদও ছিল। রোদ সবার সাথে খাবার খেতে আসতে না চাইলে সানজিদা খানের ডাকে সবার সাথে একসাথে খেতে বসে। লিমা খান সবার খাওয়া শেষ হয়ে আসতে হঠাৎ উনি রোদের দিক তাকালেন। অতঃপর কিছু একটা ভেবে রাফিদের দিক তাকিয়ে বললেন, রাদীপ আব্বু, তোমার সাথে আমার কথা আছে। খাবার শেষে আমার রুমে এসো।
এই বলে উনি হাতটা ধুয়ে বাকি জায়েদের দিক তাকিয়ে ইশারা করলেন, যার মানে উনি যাচ্ছেন। তোমরা কষ্ট করে গুছিয়ে নিও। সানজিদা খান ওনার ইশারা বুঝতে পেরে ইশারা করেই বুঝালেন ওনাকে যেতে। উনি উঠে চলে যেতে নিলে রাফিদ খাবার মুখে তুলতে গিয়ে নিয়েও প্লেটে রেখে বলল, কি বলবে আম্মু এখানে? ওর কথা শেষ করতে না দিয়ে লিমা খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, আলাদাভাবে বলবো, রুমে এসো। এই বলে উনি ওনার রুমে চলে গেলেন। উনি চলে যেতে রাফিদ খাবারটা তাড়াতাড়ি করে শেষ করে হাতটা ধুয়ে হাত মুখ মুছে মায়ের দরজায় নক করতেই লিমা খান বললেন, দরজা খোলাই, তুমি ভিতরে আসো। রাফিদ দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে দেখে তার বাবা সোফায় বসে পেপার দেখছেন, মা বিছানা গুছাচ্ছেন। রাফিদ এটা দেখে চুপচাপ দাঁড়াতে লিমা খান বললেন, এখানে বসো। রাফিদ মায়ের কথায় বাধ্য ছেলের মতো বিছানায় বসতে লিমা খান ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আমি যদি তোমাকে কিছু বলি আমার কথা শুনবে? রাফিদ মায়ের কথায় ধীর স্পষ্ট গলায় বলল, তুমি আমার মা হও আম্মু, তুমি একটা কথা বলবে আর আমি রাখবো না, এটা হয় না মা। তুমি বলো কি বলবে। লিমা খান ছেলের কথায় মুচকি হেসে পাশে বসে বললেন, তোমার তো বিয়ের বয়স হয়েছে, আমি চাই তোমাকে বিয়ে করাতে। তাছাড়া তুমি তো রোদ মামুনিকে ছোটবেলা থেকেই দেখেছো। আমি তোমার বাবার সাথে কথা বলেছি, উনি বলেছেন তুমি রাজি থাকলে ওনার সমস্যা নেই। লিমা খানের সব কথার মাঝে রোদের নামটা শুনে রাফিদ ভ্রু কুঁচকে না বোঝার মতো করে বলল, রোদ মানে বুঝলাম না, ওর কথা কেন আসছে? হুম, তোমার পাশে রোদকে খুব ভালো মানাবে। হোয়াট? এসব কি বলছো তুমি আম্মু? রোদ আর আমার সাথে নো। এই বলে মাথাটা এপাশ ওপাশ করলো, যার মানে তার মায়ের কথাটা মেনে নিতে পারছে না। রাফিদকে এমন রিয়াক্ট করতে দেখে লিমা খান ভ্রু কুঁচকে বললেন, কেন? রোদ কি পচে গেছে? তাছাড়া রোদের আম্মুর সাথে আমি কথা বলেছি, এখন তোমার মতামত নিয়ে বাড়ির সবাইকে জানাবো। কিন্তু আম্মু, আমি তো রোদকে ভালোবাসি না, আমি তো জ্যোতিকে ভালোবাসি। তাহলে আমি রোদকে কেন বিয়ে করতে যাব? জানি তো তুমি জুথিকে পছন্দ করো, তাই তো রোদকে বিয়ে করতে বলছি। তুমি জেনেও কেন বলছো আম্মু? কারণ জুথি বিবাহিত। রাফিদ তার মায়ের কথায় বিরক্ত হয়ে কঠিন কণ্ঠে বলল, তোমরা সেই একটা বিয়ে নিয়ে পড়ে আসো যার কোনো মানে হয় না আম্মু। এটা তোমার ধারণা। জুথির সাথে আরিশের একবার বিয়ে হয়েছিল ইসলামিক ভাবে, এখন সে আইনগতভাবেও আরিশের বউ। মানে? মানে এটাই, কিছুদিন আগে এক রাত্রে আরিশ আমাদের সবাইকে ডেকে বিয়ের রেজিস্ট্রি পেপারে জুথিকে সাইন করিয়ে নিজেও সাইন করে। তাছাড়া সবাই ওদের সম্পর্ক মেনে নিয়েছে, কিন্তু তুমি এটা জানো না, সেদিন তুমি সেখানে ছিলে না তাই। রাফিদ তার মায়ের কথায় থমকালো, অতপর আনমনেই বিছানায় ধপ করে বসে পড়ে মনে মনে আওড়ালো, না না না, এটা আমি মানতে পারবো না। যদি কিছুতে আমার থেকে আলাদা হতে পারে না। রাফিদকে আনমনে বিড়বিড় করতে দেখে লিমা খান শ্বাস ছেড়ে বললেন, তুমি কি আমার কথা শুনবে না আব্বু? জ্যোতি জানে বিয়ের কথা? না। রাফিদ ওর মায়ের মুখে না শুনে কিছুটা আশ্বস্ত হয়ে বলল, আম্মু, আমি জ্যোতির সাথে একবার। ওকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে লিমা খান বললেন, তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি রোদকে বিয়ে না করো, তাহলে কোনোদিন তুমি আমাকে মা বলে ডাকবে না। এই বলে মুখটা অন্যদিকে ঘোরালেন। ততক্ষণে মাহমুদ খান ছেলে বউ দুজনের কথাই শুনলেন, অতপর পেপারগুলো গুছিয়ে রাখতে রাখতে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ বাবা, তুমি রুথকে বিয়ে করো, দেখবে মা বাবার দোয়ায় তুমি খুশি হবে। তাছাড়া রুথ মেয়ে হিসেবে অসাধারণ একটা মেয়ে, আর সবচেয়ে বড় কথা, আমরা কোনোদিন তোমার খারাপ চাইবো না। রাফিদ বাবা মা দুজনকে এক কথা বলতে দেখে আর কিছু বলার ভাষা খুঁজে পেল না, কারণ সে তার মা বাবার বাধ্য সন্তান হওয়ায় তাদের মুখের ওপর কিছু বলতেও পারছে না, মেনে নিতেও পারছে না। রাফিদ ওভাবে কিছুক্ষণ বসে কিছু না বলে উঠে চলে যেতে নিলে লিমা খান বললেন, তোমাদের যা বললে না ইচ্ছে। তো। এই বলে রাফিদ আর এক মুহূর্ত দাঁড়ালো না, হাত দুটো মুষ্টিবদ্ধ করে সেখান থেকে চলে আসলো। রাফিদ ওর বাবা মাকে কথাটা বলে তো এলো, ও কি রোদকে আদৌ বিয়ে করবে, নাকি মায়ের মুখের দিক তাকিয়ে নষ্ট হবে দুটো জীবন। ও আর এই বিষয় নিয়ে নিতে পারছে না, আর না ভাবতে পারছে, কারণ ও জানে ওর বাবা মা রোদের বাবা মায়ের সাথে এই বিষয়ে কথা বললে তারা হাসি মুখে রাজি হয়ে যাবে, তখন ও না চাইলেও রোদকে বিয়ে করতে হবে। এটা মাথায় আসতে হুট করে আনমনে মুখ থেকে বেরিয়ে এলো, না,
এটা বলে উঠে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে পায়চারি করে বিড়বিড় করে আওড়ালো, আমাকে জ্যোতির সাথে আলাদা কথা বলতে হবে, ওকে বোঝাতে হবে আমি ওকে ভালোবাসি। আর ও তো জানেই না। ও বিয়ে হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ও তো আরিশকে ভয় পায়। ও ওর সাথে কোনোদিন থাকবে না। একবার যদি ওকে বোঝাতে পারি, তাহলে বাবা মাকেও বোঝাতে পারবো। তখন হয়তো তারা বুঝবে যদি আমার সাথে থাকবে। তখন আরিশ খাবার প্লেট নিয়ে রুমে আসতে দেখে জ্যোতি বিছানায় নেই। অতঃপর আশেপাশে তাকাতে তখন জ্যোতি ওয়াশরুমের দরজা খুলে মাত্র বের হয়েছে। আরিশ জ্যোতিকে দেখে দরজাটা ভিতর থেকে লক করে খাবার প্লেটটা নিয়ে বিছানায় বসতে জ্যোতি গুটি গুটি পায়ে কিছু না বলে রুম থেকে কেটে পড়তেই দরজা পর্যন্ত যেতে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, বারবার ছাড় দিচ্ছি বলে সবসময় ছেড়ে দিব এটা মনে করিস না, তাই আমাকে রাগাস না। এই বলে 2 মিনিট বসে অপেক্ষা করতে জ্যোতি তখনও ওর সামনে এসে না বসায় খাবার প্লেটটা সামনে থেকে ধাক্কা মেরে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে জ্যোতির দিকে যেতে নিলে আকস্মিক জ্যোতি দৌড়ে এসে লাফ দিয়ে আরিশের গলা জড়িয়ে ঝুলে পড়তেই যার দরুন ওর পা দুটো মাটি থেকে অনেকটা উঁচু হয়ে গেল। তৎক্ষণাৎ আরিশও তাজ্জব হয়। জ্যোতিকে ঝুলে থাকতে দেখে 2 হাতে ওকে আগলে ভ্রুকুচকে বলল, সমস্যা কি? আমাকে না জ্বালালে ভালো লাগে না? তৎক্ষণাৎ জ্যোতি ওভাবে জড়িয়ে থাকা অবস্থায় বলল, হুম। যার মানে তাকে তার না জ্বালালে ভালো লাগে না। আরিশ জ্যোতির ওহ শুনে ওর কানে মৃদু কামড় দিতে জ্যোতি ওভাবে আরিশের বুকে আরেকটু ছিটিয়ে গেল। জ্যোতিকে বিছানায় বসিয়ে ওর পাশে বসে গাল দুটো হাতের মধ্যে আবদ্ধ করে সমস্ত মুখমণ্ডলিতে একে একে চুমু দিয়ে ঠোঁটে হালকাভাবে চুমু খেয়ে বলল, আমার রুমে আমার বুকে স্থান তোর। এখানেই তোর শুরু, এখানেই সীমাবদ্ধ মৃত্যু পর্যন্ত। বলে খাবার প্লেটটা সামনে এনে খাবার মেখে জ্যোতির মুখের কাছে ধরতে জ্যোতি ছোট করে হাঁ করে খাবারটা মুখে নিয়ে মনে মনে গম্ভীর পুরুষের দিকে তাকিয়ে বলল, আপনি বলুন আর নাই বলুন, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ফারির কথাই হয়তো সত্যি, কিছু মানুষ ভালোবাসা প্রকাশ করতে জানে না, তবে তাতে কি হয়েছে? আপনি আমার ভালোবাসার কথা নাই বলতে পারেন, কিন্তু আমি তো আমার ভালোবাসার কথা আপনাকে প্রকাশ করতে পারি। হ্যাঁ, আমি বলবো আমার ভালোবাসার কথা আপনাকে, তারপর না হয় দুজনের এক হওয়া যাবে। ততক্ষণে না হয় আমাকে একটু সময় দেন। সময়টা সকাল 11:22। খানবাড়ির সকলের মুখে হইচই, বড়দের রান্নার বিভিন্ন আইটেম, বাড়ির মেয়েদের গিফট নিয়ে কাড়াকাড়ি চলছে। সব মিলিয়ে যেন একটা খুশির আমেজ চলছে। সাইফুল খান সে তো একবার মেয়ের দিকে তাকাচ্ছে তো আরেকবার আরেক মেয়ের দিকে তাকাচ্ছে। সামনে পাশে পেছনে সবাই গিফটের জন্য গোল হয়ে বসে আছে। উনি এটা দেখে একটা লাগেজ টেনে খুলতে খুলতে সবাইকে উদ্দেশ্য করে বললেন, গিফট কিন্তু সবার জন্য এনেছি, তবে ছোট থেকে বড়দের দেওয়া হবে। এবার সিরিয়াল দাও। ওনার কথাটা বলতে দেরি, কিন্তু ওদের সত্যি সত্যি লাইন দিতে দেরি হলো না। সাইফুল খান ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। মনে হয় তাও মানা যায়, কিন্তু বড় মেয়েগুলো যে এমন করে দেখে উনি আবারও হাসলেন। অতঃপর ভাবলেন মেয়েগুলো কেমন বড় হয়ে বাচ্চা বাচ্চা রয়ে গেল। উনি সবার জন্য আনা একে একে গিফট সবার হাতে দিতে দিতে বললেন, রোদাম্মু, হ্যাঁ আপু বলো। আমার পাশে বসো। উনি এটা বলতেই রোদ ছোট ছোট পায়ে হেঁটে ওনার কাছে বসতে উনি আবারও বললেন, আমার ছোট ভারী কই, তুমি আমার এই পাশে বসো। ফারিও বাবার ডাকে দৌড়ে গিয়ে অন্য পাশে বসতে উনি 2 মেয়েকে 2 হাতে আগলে দুজনের মাথায় চুমু খেয়ে বললেন, আমার সোনা মায়েরা ভালো আছে তো? কতদিন পর আমার পাখিদের মুখ দেখলাম। সাইফুল খানকে মেয়েদের এমন বুকে নিয়ে ভালোবাসতে দেখে মুহূর্তে ভিজে ওঠে 2 জোড়া চোখ। আর সেই চোখ দুটো জোড়া আর কারো নয়, বরঞ্চ ইভার আর জুথির। আজ তাদের বাবা তাদের মাঝে যদি থাকতো তাহলে সেও তো এভাবেই তাদের আদর করত। সাইফুল খান রোদ ফারিকে আদর দিয়ে যখন ইভাদের ডাকবে তখন ওদের দিকে তাকাতে দেখে ওদের চোখে পানি। এটা দেখে উনি অবাক হয়ে ওদের ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ওদের ইশারায় দিকে বললেন, এদিকে আসো তোমরা মামুনি। উনি ডাকতে ওরাও ছোট ছোট পায়ে ওনার কাছে আসতে উনি ওদের বুকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, তোমাদের চোখে পাখি কেন মা? ওনার কথায় ওরা শুধু মাথা নাড়ালো, যার মানে না এমনিতেই। উনি সব গিফট একে একে সবাইকে বুঝিয়ে দিয়ে ফ্রেশ হতে রুমে চলে গেলেন। আজ 5 তারিখ, 7 তারিখ ইভার গায়ে হলুদ, 8 তারিখ মেহেদি অনুষ্ঠান, 9 তারিখে বিয়ে। তাই বিয়ের সব
প্রায় বন্ধ ব্যবস্থা শুরু হয়ে গেছে। কাকে কি দাওয়াত দেওয়া হবে ভাইয়েরা মিলে প্রায় লিস্ট করে ফেলেছেন। এখন ঘরের কীর্তিদের পালা বাকি। ওনাদের বাপের বাড়ির লোকেদের কিভাবে কি দাওয়াত দিবেন সেটাই ওনাদের ডেকে জিজ্ঞাসা করছেন। একে একে সবাই সবার আত্মীয় স্বজনদের কথা জানিয়ে যে যার কাজে গেছেন। তখন মাহমুদ খান সবাইকে এক জায়গায় ডেকে বললেন, সেজো ভাই যেহেতু দেশে ফিরেছে, তাই তোমাদের সাথে আমার একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল। মাহমুদ খান সিরিয়াস ভঙ্গিতে কথা বলা দেখে সবাই গোল হয়ে বসতে উনি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বললেন, সেজো ভাই কিংবা বড় ভাই, তোমাদের কোনো আপত্তি না থাকলে রুদ আম্মুকে আমার রাদীপের বউ করতে চাই। ওনার কথায় সবাই অবাক হয়ে এক একজনের দিকে তাকিয়ে থাকতেই সাইফুল খান বললেন, আলহামদুলিল্লাহ, রাদিফ বাবার মতো ছেলে আমার মেয়ের জন্য পেলে তো কথাই হবে না। তাছাড়া ওদের সম্পর্কটা হলে ভালোই হবে, কি বলো বড় ভাই? উনিও হেসেই কথাটা বললেন। ওনাকে হেসে কথা বলতে দেখে সাফওয়ান খান বললেন, ভাই তো বলেই দিল, তাছাড়া এটাই ভালো, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। তোমরা কি বলো? কীর্তিদের দিকে তাকিয়ে কর্তাদের অনুমতি পেয়ে ওনারাও মুচকি হেসে সায় জানিয়ে সবাই মাথা নাড়ল, যার মানে এতে ওনাদেরও কোনো আপত্তি নেই। মাহমুদ খান সবার হাসি মুখ দেখে রোদের দিক তাকিয়ে বললেন, রুদ আম্মু, তোমার কোনো আপত্তি আছে? রোদ মেঝো চাচুর কথায় হাঁসফাঁস করে মায়ের দিকে তাকাতেই ওনারা ইশারায় হ্যাঁ বলতে দেখে রোদ তাড়াতাড়ি করে চোখ নামিয়ে ছোট্ট করে বলল, না, তার কোনো আপত্তি নেই। রাফিদ সিঁড়ি পর্যন্ত আসছিল তখন সবার কথায় ওখানে দাঁড়িয়ে যায়। কথার শেষ সবার মতামত দেখে পাশাপাশি রোদকে সহমত দিতে দেখে রাফিদ অস্থির ভঙ্গিতে, ও শিট, যা করার তাড়াতাড়ি করতে হবে। এই বলে রুমে চলে যায়। আরিশও নিচে আসার জন্য করিডোর পর্যন্ত আসছিল। নিচে বড়দের কথায় পাশাপাশি রাফিদকে এভাবে চলে যেতে দেখে বাঁ হাতের বুড়ো আঙ্গুল দাঁত কামড়িয়ে হাসল। অতপর হেসে সিঁড়ি বেয়ে নিচে আসতেই সাফওয়ান খান ওকে ডেকে বললেন, তুমি কি জ্ঞানটানারকে বিয়ের ইনভাইট করেছিলে? আরিশ বাবারটাকে সোফায় বসতে বসতে বলল, হ্যাঁ, বলে দিয়েছি। বলেছিলাম আজকে ফ্লাইটে উঠতে, কিন্তু কি ঝামেলার জন্য নাকি আজকে হবে না, কালকে উঠবে। চিন্তা করো না, ওরা হলুদ সন্ধ্যায় এখানেই থাকবে। এই বলে আরিশ সোফা থেকে উঠতে নিলে তৎক্ষণে ওর ফোন বাজায়। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখে সেখানে বড় করে লেখা সিস আরাধ্যা আহনাব সূচি। কলটা দেখে মুচকি হেসে সোফায় বসে কলটা রিসিভ করে বলল, কেমন আছিস সুজি? ওই তো ব্রো আছি। কেন? আরে আরে বলো না তো, কলেজের প্যারায় পাশাপাশি পরীক্ষার চাপ সব মিলিয়ে অতিষ্ঠ পাগল প্রায়। আরিশ সূচির কথায় দুঃখ প্রকাশ করে বলল, আরে সুজির কি কষ্ট। সূচি বুঝতে পারে আরিশ দুঃখ প্রকাশ করার নামে যে মজা নিচ্ছি, তাই ভ্রুকুচি করে বলল, ব্রো তুই আর মজা নিস না, আর আমাকে একদম সুজি বলবি না। আমি সত্যি বলছি, অনেক প্যারায় আছি। কি অবাক হচ্ছেন তো, সূচি কলেজে পড়ুয়া মেয়ে হয়ে আরিশকে তুই বলল কেন? তাহলে শুনুন, এই দুজন খালাতো ভাই বোনের সম্পর্কটাই এমন। কতক্ষণে তুমিতেই থাকবে, আবার কতক্ষণ তুইতে। সূচি মেয়ে হিসেবে খুবই ভালো ও মিশুক। কিছুদিন আগে ওর অসুস্থ বাবা মারা গেছেন। সে শোক কাটিয়ে এখন যে একটু স্বাভাবিক হয়েছে, এটাই অনেক। আরিশ সূচির কষ্টময় কথা শুনে বলল, আমি দেশে ফিরলাম, খালামুনি আসলো, তুই আসলি না কেন? ওরে ভাই, আসতে তো চাইছিলাম, একটু সমস্যার জন্য আসতে পারিনি। আরিশকে কারোর সাথে হেসে হেসে কথা বলতে দেখে জ্যোতি ভ্রুকুচকে সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নেমে ওর পাশে দাঁড়াতে আরিশ আর চোখ করে ওকে একবার দেখে কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হেসে ওকে শুনিয়ে শুনিয়ে বলল, তোমাকে খুব মিস করছি সোনা, তুমি আসবে কবে সেটা বলো তো। সুজি আরিশের এহেম কথায় অবাকে চরম পর্যায়ে পৌঁছে দ্রুত ভঙ্গিতে বলল, এই ভাই, তোমার কি হয়েছে? এমনভাবে বলছো কেন? আরিশ সুজিকে বোকা বনে যেতে দেখে ফোনটা মুখের সামনে এনে হোল্ড করে টেক্সট লিখে পাঠালো, আমার মৌচাক তোর সাথে কথা বলতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, তাই তাকে আর একটু খেপানোর জন্য। সুজি মেসেজটা পেতে মুচকি হেসে মনে মনে বলল, পাগল। এই বলে মুখে বলল, আচ্ছা শোনো ভাই, আজ তো হবে না, কাল ছুটি নিয়ে পরশু গায়ে হলুদের সন্ধ্যায় থাকবো। আচ্ছা।
এই বলে ফোনটা রেখে জ্যোতিকে দেখেও না দেখার মতো করে উঠে চলে যেতে নিলে জ্যোতি কোমরে হাত দিয়ে তাতে দাঁত চেপে বলল, আরিশ ভাই। আরিশ ঠিকই ভেবেছিল তার বোকা মৌচাক এখন তাকে ঠিক পিছু ডাকবে, সেজন্য প্রস্তুতি নিয়েই দাঁড়িয়েছিল। ডাক পেতে পিছন ঘুরে জ্যোতির মুখের কাছাকাছি মুখ এনে বলল, হুম। ডান ভ্রু জাগিয়ে জ্যোতি আরিশকে এত কাছে থেকে লক্ষ্য করে তার মুখের দিকে একটু তাকিয়ে সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ঢোক গেলে নিঃশ্বাস নিতে নিতে ভাবল তার শখের পুরুষ তাকে দেখতে কি মারাত্মক। উফ! আরিশ জ্যোতিকে চোখ বন্ধ করে নিতে দেখে আশপাশটা তাকালো, অতপর টুক করে গালে একটা চুমু খেয়ে বলল, ডাকলি কেন? জ্যোতি আরিশের চুমু খেয়ে তাড়াতাড়ি করে চোখটা খুলে আশপাশটা তাকাতে দেখে না কেউ তাদের দিকে তাকিয়ে নেই। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আরিশের দিকে তাকিয়ে বলল, কথা ছিল। আরিশ বসার ঘরে সবার দিকে একবার দেখলো, কেউ কাজ করছে তো কেউ মাঝে মাঝে ওদের দিক তাকাচ্ছে। এটা দেখে আরিশ হুট করে জ্যোতিকে কোলে তুলে বাইরের দিকে যেতে নিলে জ্যোতি নামতে চেয়ে বলল, আরে আরে কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? আরিশ জ্যোতির কথায় কোনো জবাব না দিয়ে সোজা গার্ডেনের কাছে গিয়ে দাঁড়িয়ে একটু ঝুঁকে জ্যোতির কপালে চুমু খেয়ে বলল, কি কথা এখন বল। নামান আমাকে। আরিশ জ্যোতিকে আস্তে করে দাঁড় করাতে জ্যোতি মুখ দিয়ে ফুয়ের মতো শ্বাস ছেড়ে বলল, আমার কিছু জিনিস লাগবে। কি লাগবে? আপনাকে বলা যাবে না। তাহলে কিভাবে দিব? সে আমি নিয়ে নিব। কিভাবে? আপনি একটু আগে বলে এলেন না আমি যেন আপনার অনুপস্থিতিতে বাহিরে না বের হই, তাই আপনার কাছ থেকে অনুমতি নিতে এলাম। আপনি শুধু বাইরে যাওয়ার পারমিশন দেন নো। প্লিজ। আমি তো বলতে নিয়েও থেমে যায়। জ্যোতিকে থেমে যেতে দেখে আরিশ ওকে কাছে টেনে বলল, টাকা লাগবে? না না, টাকা লাগবে না। আমার কাছে অনেক টাকা আছে। আপনি শুধু। কত টাকা আছে? অনেক আছে। তাহলে আমাকে দে। আপনাকে কেন দিব? তুই না বললি অনেক আছে? আছেই তো। তাহলে সেখান থেকে আমাকেও কিছু দে। না, আপনাকে দিব না। কিন্তু আমার যে লাগবে। আরে আপনার তো অনেক টাইম আছে। আমার টাকা নিয়ে কি করবেন? আমি এত কিছু জানি না। আমার টাকা লাগবে, আমাকে টাকা দিতে হবে। না, দিব না। ওকে না দিলে একটা শর্ত আছে। কি শর্ত? কণ্ঠটা ছোট্ট করে। আমাকে চুমু খাও। আরিশ কথাটা বলতে জ্যোতি চোখ দুটো বন্ধ করে ঠোঁট দুটো চুমুর মতো করে আরিশের দিকে করতেই আরিশ কোনো রেসপন্স না পেয়ে চোখ মেলে তাকাতে দেখে আরিশ ঠিক আগের মতো দাঁড়িয়ে। এটা দেখে ভ্রুকুচকে বলল, কি হলো, নুবছেন না কেন? চুমু খাবি তুই, আমি কেন নিব? আরে আমি তো আপনার থেকে শর্ট। আপনাকে কি নাগাল পাবো? আমি কি জানি, হয়তো টাকা দিবি নয়তো চুমু খাবি। জ্যোতি বুঝতে পারে আরিশ ইচ্ছে করেই এমন করেছে, তাই ও আরিশের থেকে নিজেকে ছাড়িয়ে দুপা পিছিয়ে গিয়ে দৌড়ে আরিশের গলায় ঝুলে চুমু খাওয়ার চেষ্টায় করতেই এবারও ব্যর্থ হলো, কারণ আরিশ ইচ্ছে করে মুখটা সোজা করে রেখেছে। জ্যোতি চুমু খেতে না পারে। জ্যোতি অনেক চেষ্টা করেও চুমু খেতে না পেরে হাল ছেড়ে আরিশের গলায় মুখ লুকাতে আরিশ ওকে দু হাতে আবদ্ধ করে ডাকতে ও আরিশের দিকে তাকাতেই আরিশ মুচকি হেসে ওর ঠোঁটে ঠোঁট মিলালো। এমন যে দুজনে কতক্ষণ ছিল হয়তো দুজনার কারো জানা নেই। হঠাৎ ফারির কথায় তাদের ধ্যান ভাঙে। হাই রে, কি ভালোবাসা! বাগানে বসে টাইটানিক মুভির সিন করছে। ফারির কথায় জ্যোতি আরিশের থেকে সরতে চাইলে আরিশ তাকে সরতে না দিয়ে নিজের মন মতো কিছুক্ষণ থেকে ছেড়ে ফারির দিকে তাকিয়ে বলল, বাগানে এসেও শান্তি নেই। অনেক বড় হয়ে গেছিস। দাঁড়া, তোরও একটা বিয়ের ব্যবস্থা করছি। আর বিয়া আমার কপালে নেই। এই বলে ফিক করে হেসে দিল। জ্যোতি আরিশের কাছ থেকে একটু সরে ফারির কাছে দাঁড়িয়ে বলল, আমি কি যাব? আরিশ তার প্রিয়সীর দিকে একবার তাকালো, অতঃপর কিছু একটা ভেবে বলল, ওকে, তবে আয়নকে সাথে নিয়ে যাবি। ঠিক আছে, আয়ান ভাইকে সাথে নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওকে। আরিশকে ওকে বলতে দেখে জ্যোতি খুশি হয়ে আরিশকে হুট করে জড়িয়ে ধরে বলল, অনেক অনেক ধন্যবাদ। আমি বেরোচ্ছি, আমার ফিরতে লেট হবে। ঠিক মতো খেয়ে নিস। আরিশ চলে যেতে জ্যোতি ফারির কাঁধে জ্যোতি কাঁধে হাত দিয়ে খুশি মনে বাড়িতে ঢুকতে ঢুকতে ফারি বলল, অবশেষে পূর্ণতা পাবে। আশা রাখছি
বাকিটা আল্লাহর উপর। এই বলে দুই বোন আয়ানের রুমে গিয়ে দেখে আয়ান এখনো ঘুমিয়ে। এটা দেখে একে অপরের দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বিরক্ত হয়। আয়ানের শরীর থেকে কাঁথাটা টেনে সরিয়ে দুজনে চিল্লিয়ে বলল, আয়ান ভাই আর কত ঘুমাবে? এবার তো ওঠো, নিচে তানিশা এসেছে। এই বলে ঠোঁট কামড়ে হাসলো। আয়ান দুই বোনের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে, পাশাপাশি তানিশার কথা শুনে সাথে সাথে ঘুম ঘুম চোখে নিয়ে লাফ দিয়ে বিছানায় উঠে বসে বলল, কি হয়েছে বলো? আর সত্যি তানিশা এসেছে? না, তোমাকে মিথ্যা বলে উঠালাম। আমার ইমোশন। এই বলে ঠোঁট ভ্যাটকালো। আয়ানকে ঠোঁট ভ্যাটকাতে দেখে ফারি ভ্রু কুচকে বলল, আয়ান ভাই, তুমি তানিশার কথা শুনে এত খুশি হলে কেন? আরে তুই জানিস না, আয়ান ভাই তো তানিশাকে পছন্দ করে। হায় আল্লাহ, একে একে সবাই সেটেল হচ্ছে। আমার পছন্দের বিদেশি পোলা কবে আসবে? হাই রে, এমন পোলা মনে হয় আসবেও না, আমার বিয়েও হবে না। বলে দুঃখ প্রকাশ করতে যুথি আয়ান ওর মুখের এক্সপ্রেশন দেখে ফিক করে হেসে উঠল। অতপর যুথি আয়ানের দিক তাকিয়ে বলল, তোমাকে কালকে কি বলেছিলাম? আমি তো বললাম ভাই, পারমিশন দিলে নিয়ে যাব। উনি পারমিশন দিয়েছেন, এখন তো নিয়ে চলো। আচ্ছা তাহলে তোরা রেডি হ, আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। আচ্ছা। যুথি ফারি আয়ানের কথায় রেডি হওয়ার জন্য যে যার রুমে যেতে যেতে ফারি নিজের কথা ভেবে ওপরের দিক তাকিয়ে বলল, আমার কপালটা এমন কেন? আমার প্রিয় কল্পনা পুরুষ তুমি আসবে কবে? আমার মতো এই হতভাগীকে তোমার করবে কবে? বলে গিয়ে উঠল, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। গানটা গাইতে গাইতে ফারি দুঃখ প্রকাশ করে নিজের রুমে চলে গেল। বসার ঘরে যে যার কাজ সেরে রুমে যেতে থেকে গেল মেহজাবিন খান। যদিও উনি নিজের কাজই থেকেছেন, স্বামী ফিরেছে আজ দীর্ঘ 4 মাস পর, তাই নিজের হাতে স্বামীর জন্য ব্ল্যাক কফি বানাচ্ছেন। এই টাইমে উনি এটা খুব পছন্দ করেন। তাই সাইফুল খানও স্ত্রীর খোঁজে রান্নাঘরে আসতে ওনাকে একলা পেয়ে পিছন থেকে জড়িয়ে বললেন, কই জামাই দেশে ফিরেছে, তাকে একটু আদর সোহাগ করবে, তা না করে রান্নাঘরে ঘুরঘুর করছো। স্বামীর কথায় বেশ লজ্জা পান মেহজাবিন খান। অতপর বললেন, এই বুড়ো বয়সে তোমার আদর চাই, তাই না? স্ত্রীর এহেন কথায় মুখ বাঁকিয়ে শক্ত চোয়ালে বললেন, আমি একদম বুড়ো হইনি, আমি এখনো টাটকা যুবক। বিশ্বাস না হলে রুমে চলো, প্রুফ দিয়ে দিব। মেহজাবিন খান স্বামীকে মুখ বাঁকিয়ে কথা বলতে দেখে বললেন, 2 মেয়ের বাবা হয়ে আসছে উনি নাকি টগরা যুবক। সাইফুল খান স্ত্রীর কথায় আশপাশটা দেখলেন। অতপর ওনাকে কাছে টেনে কোলে তুলে রুমে গেলেন। কড়া রৌদ্র, বেলায় প্রায় দুপুর 2:22 ঘরে। মার্কেটের সামনে দাঁড়িয়েছে আয়ান। দাঁড়িয়েছে বললে ভুল হবে, তাকে এক প্রকার বাধ্য করে মার্কেটের বাইরে দাঁড় করিয়ে যুথি ফারি ভিতরে গেছে। প্রায় 1 ঘন্টা হতে চলল, এখনও তাদের কেনাকাটা শেষ হয়ে বাড়ির বাহিরে আসার কোনো নাম নেই। যদিও আয়ান যেতে চেয়েছিল, কিন্তু যুথি কোনোভাবেই আয়ানকে ভেতরে নিতে রাজি নয়। তাই সে তখন থেকে বাহিরে অপেক্ষা করছে। এমন কিছুক্ষণ সময় অতিবাহিত হতে আয়ান দেখে ফারি যুথি কতগুলো শপিং ব্যাগ হাতে নিয়ে হাসি মুখে বেরিয়ে আসছে। এটা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আয়ান এগিয়ে গিয়ে বলল, মেয়েদের নিয়ে এজন্যই বের হতে হয় না, অবশেষে তোমরা বের হলে। আয়ান ভাই এমন করছেন কেন? একটু মার্কেটেই তো নিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, আমাকে রোদের ভিতর বাহিরে দাঁড় করে নিজেরা ভিতরে এসির বাতাস খাচ্ছেন আর বড় বড় কথা বলছেন। বিশ্বাস করো, আর কখনো বড় বড় কথা বলবো না, একদম মেপে মেপে ছোট ছোট কথা বলবো। আয়ান যুথিকে মুচকি মুচকি হাসতে দেখে তেরে এসে বলল, তবে রে তুই তারা। তাকে আর পাইকে। এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে ফারির হাত চেপে রাস্তায় দৌড়। ওদের দৌড়াতে দেখে আয়ান থামাতে চেয়ে বলল, বোনো এইভাবে দৌড়াস না, আমি কিছু বলবো না। ব্যাস, আয়ানের এতটুকু কথায় দুজনেই থেমে গেল। অতপর ঘুরে যুথি আয়ানের দিকে তাকিয়ে বলল, আইসক্রিম শপে নিয়ে চলো। আচ্ছা চল। টাকা কিন্তু তুমি দিবে। ওকে। 3 ভাই বোন আইসক্রিম শপে আইসক্রিম খেয়ে তবেই বাড়ি ফিরল। যুথি ফারি বাড়ি ফিরে জিনিসগুলো যুথির রুমে রেখে ফারির দিকে তাকিয়ে বলল,
সব কিছু নিয়ে তো এলাম, এবার সব কিছু ভালোই ভালোই হবে তো? ইনশাল্লাহ। এতটুকু বলে থেমে ফারি আবার বলল, এখন একটা লম্বা শাওয়ার নিতে হবে, বই না আমি গেলাম। এই বলে ফারি যেতে নিলে জুথি ওকে থামিয়ে বলল, আচ্ছা ফারি, তুই তো অনেক গভীরে চিন্তা করে পদক্ষেপ নিস। আমি জানি আমি ম্যাচিওর নই, বারবার ভুল করি। আমার থেকে অনেক ম্যাচিওর তুই। আমার পদে পদে ভুল হলে তুই সেটা ধরিয়ে দিতি। কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে সেটা তুই আমাকে বলে দিতি। কিন্তু একটা বিষয় তুই লক্ষ্য করলি না। আমিও প্রথমে ভাবিনি, তবে একদিন হঠাৎ মনে হলো, তাই অনেক ভেবে চিন্তে মিলালাম। ফারি জুথির হেয়ালি কথার কপাল কুঁচকে ঢং করে বলল, ও, তার মানে তোর ঘটে বুদ্ধি হইছে। ফারি, আমি সিরিয়াস। জুথিকে সত্যি সত্যি সিরিয়াস হতে দেখে ফারিও নড়ে চড়ে স্বাভাবিক হয়ে ওর কাছে এসে কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে বোন? আচ্ছা ফারি, সেদিন রাত্রিবেলা ঘটনা তোর খটকা লাগেনি? কোন রাত্রিবেলা? আরে ওই দিন যেদিন আমি আর তুই গল্প করছিলাম, এমন সময় উনি আমাদের নিচে ডেকেছিলেন। তো জুথি ফারির থেকে একটু সরে নিঃশ্বাস ফেলে বলল, দেখ, সেদিন উনি ডাকলো, আমি গেলাম, উনি ওনার পাশে বসতে বলল, আমি বসলাম। তারপর উনি সর্বপ্রথম আমাকে আংটি গিফট দিলেন। তারপর মুহূর্তে উনি নিজে আংটি না পরে আমার থেকে আংটি পরলেন। তারপর পেপারে সাইন করালেন, নিজেও করলেন। তারপর আমাকে কথার প্যাচে ফেলে 4 বার কবুল বলালেন। আমি কবুল বলতে উনি আলহামদুলিল্লাহ বলে, নিজেও 3 বার কবুল বলে আমাকে চলে আসতে বললেন। আমরা চলে এলাম। আবার সেই দিন ওখানে সবাই উপস্থিত ছিল। বিষয়টা কেমন লাগলো না? ফারি জুথির কথায় এবার অনেকটা সিরিয়াস ভঙ্গিমা নিয়ে ভাবতে বলে উঠল, আসলেই তো এভাবে ভেবে দেখিনি তো। জুথিকে হো বলতে দেখে ফারি উত্তেজিত ভঙ্গিমায় বিছানায় বসে ছক মিলিয়ে বলল, প্রথমে আংটি বদল মানে এঙ্গেজমেন্ট, তারপর পেপারে সাইন মানে রেজিস্ট্রি পেপার, তারপর কবুল মানে বিয়ে সম্পন্ন। আরে বাহ, ইউনিক বিয়ে হয়ে গেল না? এটা তো মাত্র আমাদের ধারণা, আমরা তো শিওর নই। ফারি জুথির কথায় মুখটা বেজার করে নেতিয়ে পড়ে বলল, সেটাও ঠিক। জুথি ফারির কাছে বসতে বসতে মুখটা ছোট করে বলল, জানিস ফারি, ওই দিনের রাত থেকে উনি কিন্তু আমাকে ওনার রুমেই রেখেছেন। উনি দেশে ফিরে আমাকে অনেকবার ছুঁয়েছেন, তবে ওই দিনের পর থেকে ওনার ছোঁয়াগুলো কেমন গভীর মনে হতো। কিন্তু ওনাকে জিজ্ঞেস করতে উনি কখনোই স্বীকার করেন না, বরং বলেছেন উনি নাকি আমাকে ভালোবাসেন না। তোকে যেভাবে বললাম আগে সেভাবে কর, দেখবি ভাই স্বীকার না করে থাকতেই পারবে না। জুথি কোনো উত্তর করলো না, শুধু নিঃশ্বাস ছাড়লো। জুথিকে চুপচাপ থাকতে দেখে ফারি বলল, প্রপোজটা করবি কবে? ভাবছি আপুর মেহেদি অনুষ্ঠানের দিন। কালকে গায়ে হলুদের দিন প্রচুর ঝামেলা থাকবে, পরশু মেহেদি, ওই দিন একটু কম, তাই ওই দিন করলেই ভালো হবে। খানবাড়ির বিয়েতে রাজকীয় হবে এটাই স্বাভাবিক, পাশাপাশি নতুন আত্মীয় আসবেন বলে গেস্ট আপ্যায়নের জন্য সাফওয়ান খান বিশেষভাবে আয়োজন করেছেন। বিয়ে বলে এই প্রথমবার গ্যান্টনার আরিশ দেশে ফেরায় উনি আসবেন, তাই ওনার জন্য আলাদাভাবে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গায়ে হলুদের সব আয়োজন শেষে বাড়িতে প্রায় দাওয়াতি মানুষ চলে এসেছেন। সাফওয়ান খান সবটা পরিচালনা করে সোফায় বসতে আরিশ শার্টের হাতা ব্লট করতে করতে সিঁড়ি বেয়ে নিচে আসতেই উনি ক্লান্ত শরীরে ওকে কাছে ডাকতেন। আরিশ ওনার ডাকে সোফায় বসতে বলল, তাড়াতাড়ি বলো আব্বু, বাবা এয়ারপোর্টে চলে এসেছে। ওহ, উনি এসে গেছেন? আমি এটা জিজ্ঞেস করব করে। তাহলে তুমি তাড়াতাড়ি ওনাকে নিয়ে আসো। এই বলে আরিশ চলে গেল। খানবাড়ি জুড়ে মেহমানের আবির্ভাব, বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত। কীর্তিরা গ্যান্টানার ওনার ফ্যামিলি আসবে বলে রান্নার একে একে আইটেম সাজাচ্ছেন। এমন সময় আরিশ ওনাদের নিয়ে বাড়ি ঢুকে মা মা বলে ডাকতে সানজিদা খান বসার ঘরে আসলেন। এসে ওনাদের বিনয়ের সাথে সোফায় বসিয়ে খাবার দাবারের আপ্যায়ন করলেন। এমন সময় মনিও এসে ওনাদের পাশে বসতেই ফট করে বলে ফেলল, এই ভাইয়াটা দেখতে এমন কেন, আর এত সুন্দর কেন গায়ের রং? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মনির এমন কথায় লুসিয়ান মাথা চুলকে আরিশের দিকে তাকিয়ে বলল,
আরিশ লুসিয়ানের বাংলা শুনে ওর মাথায় চাপড় মেরে বলল, ছোটু, তোর বাংলা তুই রুমে গিয়ে বলিস, নয়তো আমার কচি কাঁচা ভাই বোন এখনই বেহুশ হয়ে পড়বে। লুসিয়ান আরিশের কথায় বেশ লজ্জা পেল, অতঃপর রক্ষক কণ্ঠে বলল, যখন বলবি তখন। ওদের কথার মধ্যে যুথি ফারি দ্রুত পায়ে রেডি হয়ে ওদের লক্ষ্য না করে বসার ঘর পেরিয়ে বাহিরে যেতে নিলে তৎক্ষণাৎ আরিশ পিছু ডেকে গম্ভীর কণ্ঠে বলল। কোথায় যাচ্ছিস? যুথি আরিশের গম্ভীর কণ্ঠ পেয়ে ততক্ষণে পিছন ঘুরে বলল, আপনি না বাহিরে গিয়েছিলেন? তোকে কিছু জিজ্ঞেস করেছি? যুথি আরিশের পরপর গম্ভীর কণ্ঠে বলা কথায় মিনমিন করে বলল, আসলে তানিশাকে নিয়ে আসতে যাচ্ছিলাম। তোকে যেতে হবে না, আমি আয়ানকে পাঠাচ্ছি। আরিশ গম্ভীর কণ্ঠে কথাটা বলতেই যুথি রুমের দিকে যেতে নিয়ে দাঁড়িয়ে যায়। সোফায় বসে থাকা মানুষগুলো দেখে ওনাদের দেখে মুচকি হেসে কাছে গিয়ে বলল, আরে তোমরা সেদিনের ওই আন্টি আঙ্কেলগুলো না? যুথিকে দেখে ইন্দ্রিয়া তাইনিন হাতের ইশারায় ওনার কাছে ডাকতেই যুথি ছোট ছোট পায়ে ওনার কাছে গিয়ে বসতে উনি যুথিকে বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন, বাহ, আমার মাকে দেখতে তো মাশাল্লাহ। ওনাদের কথার মধ্যে লুসিয়ান বাঁ হাত ঢুকিয়ে ওর বিখ্যাত বাংলায় বলল। এই বলে মুচকি হাসলো। ওর এমন বাংলা কথায় যুথি আরিশের দিকে তাকাতে ধ্যান ভাঙে ফারির উচ্চ হাসি শব্দে। লুসিয়ানের এমন বাংলা কথায় ফারি ফিক করে হেসে দিতে ততক্ষণে লুসিয়ান দৃষ্টি ঘুরিয়ে ওর দিকে তাকালো। অতঃপর দুজনের চোখাচোখি হতে দুজনেই চোখ সরিয়ে নিল। লুসিয়ান বেশ লজ্জা পেল, শেষমেশ কিনা একটা মেয়ে ওর বাংলা বলাতে হাসলো। তবে লুসিয়ান আর চোখে ফারিকে কয়েকবার পর্যবেক্ষণ করলো। লম্বা চুল, ফর্সা হলুদ ফর্সা শরীর, সরু নাক, চিকন গোলাপি রাঙা ঠোঁট, মন করা হাসি, এই সব মিলিয়ে যেন কয়েকবার আর চোখে দেখলো। ততক্ষণে ফারিককে কৌশল বিনিময় করার জন্য ওনাদের কাছে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আপনারা কেমন আছেন? ফাইন আম্মু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? নো আম্মু, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। ওনাদের সাথে সবার বেশ কিছুক্ষণ কথা হতে ওনাদের খাবারটা খাইয়েও বিশ্রাম নিতে সাফওয়ান খান রুমে নিয়ে গেলেন। এমন সময় হাসি মুখে হাই বলতে বলতে বাড়িতে ঢুকলো সূচি। আরিশ সূচিকে ঢুকতে দেখে রুমের দিকে যেতে নিয়েও জায়গায় দাঁড়িয়ে যায়। সূচি এগিয়ে এসে আরিশকে হাঁক করতে নিলে ততক্ষণে যুথি আরিশের সামনে এসে দু হাতে আরিশকে পিছনে রেখে ভ্রুকুচকে বলল, মুখে কথা বলতে পারে না, জড়িয়ে ধরতে হবে কেন? হারে, আমার ভাই আমি জড়িয়ে ধরতে পারবো না? বোকা বনে যায়। না। কেন? আমি বলেছি তাই। সূচি যুথির কথায় ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে ততক্ষণে আরিশ ইশারায় ওকে থামতে বলায় সূচি বলতে নিয়েও থেমে যায়। সূচিকে থামতে দেখে আরিশ যুথির দিকে তাকিয়ে বলল, ওকে তোর রুমে নিয়ে যা। বলে যেতে নিলে যুথি হুট করে বলল, কেন ওকে আমার রুমে নেব কেন? আমি কাউকে আমার রুমে নিব না। বলে ভ্রুকুচকে মুখ ভ্যাংচালো। আরিশ যুথিকে জেলাস হতে দেখে ঠোঁট কামড়ে হেসে ওর কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, ঠিক আছে, নিতে হবে না, তুই তো আমার কাছে আমার রুমে থাকিস। এখন না হয় সূচিকে আমার রুমে নিয়ে যাই, তুই বরং তোর রুমে যা। এই বলে আবারও ঠোঁট কামড়ে হেসে ওর থেকে সরে আসতে ততক্ষণে যুথি সূচির পাশে দাঁড়িয়ে বোকা হেসে সূচির থেকে কাপড়ের ব্যাগটা হাতে নিতে নিতে দাঁত কেলিয়ে বলল, না না, নিব না কেন? আমি তো মজা করছিলাম। সূচি তো আমারও বোন হয়, তাই না? বলুন, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওকে এক্ষুনি আদরের সহিত আমার রুমে নিয়ে যাচ্ছি। এই বলে সূচির কাঁধে হাত রেখে ওকে টেনে নিয়ে যেতে নিলে সূচি ভ্যাবাচাকা খেয়ে আরিশের দিকে তাকালো। যে মেয়ে নিবে না বলে মুখ ভ্যাচকানো হঠাৎ এমন পরিবর্তনে মেয়েটা আরিশের দিকে তাকাতে দেখে আরিশ মুখ টিপে হাসছে। এটা দেখে সূচি বুঝে আরিশ ভাই কিছু একটা বলেছে, তার জন্যই এটা ভেবে সূচিও মুচকি হেসে দিল। সূচিকে হাসতে দেখে যুথি কপাল কুঁচকে বলল, একা একা পাগলের মতো হাসছো কেন? যুথির কথায় সূচি হাসি থামিয়ে একটু ভাব নিয়ে বলল, তো হাসবো না? আশেপাশে জ্যালাসি পোড়া গন্ধ পাচ্ছি। পরন্ত বিকাল গধূলির শেষ লগ্ন। খানবাড়ির প্রতিটি কোণায় যেন খুশির আমেজ বয়ে যাচ্ছে। বাগান থেকে শুরু করে বাড়ির প্রতিটি কোণায় জায়গায় ঝিলিক বাতির মেলা। লাইটিং, ফুল, তারা, বাতি, ঝাড়বাতি সব জায়গায় ফুটিয়ে তুলেছে বেশ। ইতিমধ্যে যুথি নানা বাড়ির মেহমানরা সব চলে এসেছে।
ওর নানুর নাম মুক্তিযোদ্ধা ইদ্রিস হাওলাদার, নানির নাম তাহমিনা বেগম। ওর 3 মামা, বড় মামা লোকমান হাওলাদার, স্ত্রী প্রিয়া বেগম, তাদের একটা ছেলে বয়স 13, নাম নাইম। মেজো মামা জলিল হাওলাদার, স্ত্রী মুক্তা বেগম, তাদেরও একটাই ছেলে বয়স 2, নাম ঈশা। ছোট মামা জুয়েল হাওলাদার, স্ত্রী শায়লা বেগম, তাদের কোনো সন্তান নেই, তবে ছোট মামি অন্তঃসত্ত্বা। পাশাপাশি রাফিদের, রোদের, আরিসের নানা বাড়ির আত্মীয় স্বজনরাও চলে এসেছে। বড়রা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে, তো বুড়ো বুড়ি অন্য জায়গায়। আর যেখানে বুড়ো বুড়ি আছে সেখানে তো কোনো কথাই নেই, তাদের আদিকালের বৃদ্ধ বুড়ি সংসার তো আছে। বাচ্চারা তো বাগানের খেলাধুলা করছে, আবার কেউ কেউ সাউন্ড বক্সের সাথে তাল মিলিয়ে নাচ গান করছে। এত এত মানুষের ভিড় রেখে জুথি, ফারি, তানিশা, শর্মি, সুচি, ইভা, রোদ, মাইশা, দৃষ্টি সব গোল মিটিংয়ে বসেছে। যদিও ইভা আসতে চাইছিল না ওদের জোরাজোরিতে এখানে এসে বসা। তাদের এখন মূল আলোচনা হচ্ছে সন্ধ্যায় তারা নাচবে, অভিনয় করবে, ভিখারি সেজে টাকা উঠাবে। ওদের এমন পরিচালনায় রোদ কিছু না বলে চুপচাপ বসে থাকলেও ইভা বেশ বিরক্ত হলো। আর হবে না তার বিয়ে, তাকে এনে এসব শোনাচ্ছে। ইভা ওদের থেকে সরে উঠে দাঁড়িয়ে বলল, তোদের যা করার করিস, আমাকে এ বিষয়ে জড়াস না। এই বলে আর কারো কোনো কথা না শুনে রুম থেকে বেরিয়ে যায়। ইভার সাথে দৃষ্টি ওর সাথে যায়। ইভা চলে যেতে ওভাবে সবাই কিছুক্ষণ থম মেরে বসে থাকতে আবারও শুরু হলো তাদের আলোচনা। ওদের আলোচনার কেন্দ্র করে জুথি বলল, আচ্ছা, আমরা সবশেষ মাতবর চাচার নাটকটা করলে কেমন হবে? সবার দিকে উৎসাহ নিয়ে তাকিয়ে, মন্দ হবে না, বরঞ্চ ভালোই হবে। আচ্ছা, তাহলে আমি জামাই, তানিশা বউ, তুই মাতবর, শর্মি শালি, সুচি ঘটক, মাইশা দর্শক। জ্যোতির কথায় সবাই একটু ভেবে সাই জানিয়ে দিল। ওদের নাচ গানের বিষয়ের প্ল্যান শেষ হতে গায়ে হলুদের সাজের জন্য পার্লার যাওয়া নিয়ে কথা শুরু হতে ফারি বলল, আজ আমরা ইয়োকে ডল সাজবো, সবাই ওকে? ফারির কথায় জ্যোতি কিছু বলবে এমন সময় আরিশ জ্যোতির রুমে এসে সুচিকে কেন্দ্র করে বলল, সুচি, আমার সাথে আয়, কথা আছে। এই বলে একবার আর চোখে জ্যোতির দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যেতে সুচিও উঠে দাঁড়ায় আরিশের পিছু পিছু যাওয়ার জন্য। সুচি উঠতে জ্যোতি ভ্রুকুচকে তাকালো ওর দিকে, অতপর মনে মনে আওড়ালো, বেত্তামুজ, চুন্নি, গোল চোখ, মাগুর মাছ, শিং মাছ একটা। উনি ডাকলেই যেতে হবে? আর উনি হঠাৎ ডাকলো কেন? কি এমন বলবে যে আমাদের সামনে বলতে পারলো না? ওর এসব ভাবার মধ্যে তানিশার ধাক্কায় হুঁশ ফিরে। ওর তল্লব ফিরাই ওরা সাজ পাশাপাশি আরও কিছু নিয়ে কথা বলাই ব্যস্ত। কিন্তু জ্যোতির মন পড়ে আছে ওরা আলাদা করে কি কথা বলছে জানার জন্য। সময় কেটে 6:07 পার হতেই জ্যোতি আর বসে থাকতে পারলো না। ওরা এত সময় নিয়ে কি এমন বলছে জানতে উঠে দাঁড়ায়। ফারি জ্যোতিকে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করতেই জ্যোতি বলল, তোরা কথা বল, আমি একটু আসছি। আরিশকে গম্ভীরভাবে বসে থাকতে দেখে সুচি বলল, এতে কাজ হবে? সুচির কথায় আরিশ উর্দু ঘুরে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আমার বউকে জন্মানোর পর থেকে চিনি, দেখবি এক্ষুনি এখানে এলো বলে। সুচি আরিশের কথা শুনল, অতপর মুচকি হেসে বলল, সত্যি ব্রো, তোমার ভালোবাসা দেখে অবাক হই। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? আমার তো মাঝে মাঝে হিংসা হয়। কেমনে বসো ভাই? তাছাড়া তোমাদের কাহিনীটা আমার ভালোই লাগে। কজন পারে নিজের বউ বানাবে বলে জন্মানোর পর থেকে মানুষ করতে? সুচির কথায় আরিশের মনে পড়ে আজ থেকে 17 বছর আগের কথা। দিনটা ছিল শুক্রবার, সময়টা ছিল রাত্র 9:34। সেদিন সবাই প্রে করছিল ছোট চাচুর যেন এবার ছেলে হয়, কিন্তু সবার দোয়া হয়তো সেদিন আল্লাহ তাআলা কবুল করেননি। ছেলে না হয়ে হয়েছিল মেয়ে, যার দরুন বাড়ির কেউই তেমন খুশি হয়নি। সবার মন ভেঙে যাওয়াতে যে যার রুমে চলে গিয়েছিলেন সেই দিন। কিন্তু সেই দিন কেউ খুশি না হলেও আরিশ খুশি হয়েছিল। সেই 10 বছরের আরিশ মায়ের হাত ধরে হসপিটালে এসেছিল জুথিকে দেখবে বলে। জুথির জন্মের পর সর্বপ্রথম সে নার্সের পর আরিশ কোলে উঠেছিল। সেদিন সেই নবজাতক জুথি আরিশের কোলে উঠে চোখগুলো টলমলো করে তাকিয়ে হাউ হাউ করে হাসছিল, যেটা দেখে আরিশ কিছুক্ষণ থম দিয়ে জুথির দিকে তাকিয়ে আনমনে ইমাকে উদ্দেশ্য করে একটু জোরেই বলেছিল, আম্মু, ও হওয়াতে বাড়ির কেউই তো তেমন খুশি হয়নি।
তোমরা কেউ চিন্তা করো না, ওকে তোমাদের কাউকে দেখতে হবে না। আজ থেকে ওর সব দায় দায়িত্ব আমার, কারণ ও বড় হলে আমি ওকে বিয়ে করব। তাহলে আর তোমাকে ওকে বোঝা মনে হবে না। এই কথাটুকু বলে বাচ্চা মেয়েটার কপালে গভীর চুম্বন করেছিল আরিশ। আরিশ কথাটা তো সেদিনই ঠিক করেছিল, যাতে অবাক হয়ে চেয়েছিল আর সানজিদা খান, ইউনুস খান। এতটুকু ছেলের মুখে এমন কথা ওনারা মোটেও আশা করেননি। সেদিনের পর দিন কাটে। মোমেনা খানকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসার পর আরিশ খেয়ে না খেয়ে সারাদিন ওই জুথিকে নিয়েই পড়ে থাকতো। জুথির ডাইপার চেঞ্জ করার সময়, ফিডার খাওয়ানো, ঘুম পাড়ানো, ঘুমিয়ে গেলে বিছানা থেকে তুলে বুকের ওপর নিয়ে সযত্নে মাথায় হাত বুলানো, এভাবেই দেখতে দেখতে কেটে গেছে 2 বছর। তখন জুথিকে দেখতে বেশ গোলমোলো ও সুন্দর লাগতো। জুথির প্রতি আরিশকে এতটা অ্যাটিকটেড হতে দেখে সবাই তো অবাক হতো, তবে কেউ তেমন গায়ে মাখতো না। সবার ধারণা বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু হলো তার উল্টোটা। যখন জুথির 4 বছর সম্পূর্ণ হয়, তখন যেন ওকে কেউ দেখতে পরীর থেকে কোনো অংশে কম লাগতো না। যেই দেখতো গাল ধরে নয়তো নাক ধরে টেনে দিত, যেটা আরিশের মোটেও পছন্দের তালিকায় ছিল না। কারণ যেটা তার একান্তই তার, সেটা সে অন্য কারো সামান্য ছোঁয়াটুকু পছন্দ করে না। পাশাপাশি জুতির চঞ্চলতা ও টোল পড়া হাসি দেখে রাফিদও ওকে নোটিস করত। একটা সময় তারও কিভাবে যেন জুথির প্রতি ভালো লাগার সৃষ্টি হয়, আর সেই রেশ ধরে কাটতে থাকে দিন। এভাবে এক মেয়েকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় 2 ভাইয়ের মধ্যে। আরিশ কোনোভাবেই তার মুখে ছাড়বে না, আর রাফিদ ও বড়দের নিষেধ করার পর জুথির থেকে দূরত্ব বাড়াবে না। তাই আরিশ জুথির 10 বছর হতে না হতে জেদ ধরে বিয়ে করে নিয়েছিল তার মৌকে। কিন্তু তাতেও রাফিদের দূরত্ব বজায় করেনি। যতটা পেরেছে ওর সাথে চিপকে থাকার চেষ্টা করেছে, যেটা সে একদমই মানতে পারেনি। তাই তো আজ 7টা বছর কেটে গেল তার মৌয়ের থেকে দূরত্ব বজায় রেখে। ওর ভাবনার ছেদ ঘটে জুথির মিষ্টি কণ্ঠে সুচি ঢাকায়। সুচি? জুথির কণ্ঠ পেয়ে আরিশ তাকালো দরজার দিকে। অবশেষে তার প্রশান্তি মিলল। এই এক মুখ যা তার সারাদিন দেখলেও বিরক্ত অনুভব হয় না, বরঞ্চ তার ক্ষণে ক্ষণে প্রশান্তি মিলে। জুথিকে রুমে আসতে দেখে সুচি আরিশের দিকে তাকাতেই আরিশ চোখ দিয়ে ইশারা করলো তাদের প্ল্যান মতো কাজ করতে। সুচি ও আরিশকে আশ্বাস দিয়ে ঘুরে জুথির দিক তাকাতে জুথি ইনিয়ে বিনিয়ে বলল, তোমার না আমাদের সাথে পার্লারে যাওয়ার কথা ছিল, আমরা তো যাচ্ছি, তুমি যাবে না? ততক্ষণে সুচির থেকে জবাব এলো, কেন? কারণ আজ আমি স্পেশাল সাজবো। স্পেশাল? আরিশ ভাই তো বললো সে নাকি আজকে একজনকে স্পেশাল সাজাবে, আর সেই স্পেশাল হিসেবে আমাকেই বেছে নিয়েছে। মুখ টিপে হেসে বলল, তোমাকে বেছে নিয়েছে মানে? ঈশ্বর রাগ দেখিয়ে বলল। আরিশ কাজ হয়ে গেছে দেখে বাঁকা হেসে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, স্পেশাল সাজাবো। জুথি আরিশের কথায় ঘুরে ওর দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে দাঁত কিরমির করে বলল, আপনার যদি কাউকে স্পেশাল সাজাতেই হয়, তাহলে আপনি আমাকে সাজাবেন, অন্য কাউকে কেন সাজাবেন? তুই আমার কাছে সাজবি ভেবে বলছিস? ভ্রুকুচকে, কেন সাজবো না? ভেবে বলার কি আছে? আপনি একবার বলেই দেখতেন, আমি একদম রাজি হয়ে যেতাম। এই বলে অন্যদিক মুখ ঘোরালো। আরিশ জুথির মুখ ঘোরানো দেখে মনে মনে আওড়ালো, সে আমার ভালো করেই জানা আছে তুই যে আমার কাছে কি সাজতি। নিহাত সুচি সাজার কথা বললো, আর নয়তো পার্লার যেতে দিব না শুনলে নির্ঘাত ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিতি। আরিশ জুথি দুজনকেই চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সুচি বলল, এখন তাহলে আমি কোথায় সাজবো? শোনোনি, আমি স্পেশাল সাজবো, তুমি বরং আপুদের সাথে পার্লারে যাও। ঠিক আছে, কি আর করার, যেহেতু তুমি সাজবে তাহলে আমি বরং তাদের সাথে পার্লারে যাই। সুচি রুম থেকে বেরিয়ে যেতে জুথি ঝটপট দরজার কাছে গিয়ে এগিয়ে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে মুখ ফুলিয়ে অন্যদিকে হাত বগল ধাবা করে দাঁড়াতে আরিশ ওর কাছে এগিয়ে গিয়ে পেছন থেকে পেট জড়িয়ে ঘাড়ে মুখ গুজাতে জুথির ঘাড় কাত করতেই আরিশ জুথির ঘাড়ে একের পর এক চুমু খেতে খেতে দুষ্টুমি করে বলল, রাগ হয়েছে? আদর দিচ্ছি তো। আরিশ জুথিকে এখনো মুখ ফুলিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ওকে টেনে ওর দিকে ঘুরিয়ে কপালে চুমু খেয়ে বলল, সমস্যা কি? কথা বলছিস না কেন? আপনি কেন ওকে সাজানোর কথা বললেন? আপনার যদি কেউ স্পেশাল সাজানোরই হয়, তাহলে আপনি আমাকে বলতেন, আমাকে সাজাতেন, অন্য কাউকে কেন?
আরিশ শুনল জুথির কথা, অতঃপর মাথাটা একটু নিচু করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বুড়ো আঙ্গুলে ভ্রু চুলকে বলল, চরমভাবে ভুল হয়ে গেছে আমার, বোকা মোজা। কি বললেন? কই কিছু বলিনি তো, তুই কিছু শুনেছিস? আপনি আর কখনো কাউকে আপনার রুমে অ্যালাউ করবেন না। আর যদি ব্যাস জুথি বাকি কথাটুকু আর পূর্ণ হলো না। ততক্ষণে আরিশ ওকে টেনে বিছানায় ফেলে ওর ওপরে উঠে ঠোঁটের ওপর আঙুল চেপে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,